আজকে একদিকে তো অবশ্যই দিনটা রঙিন দিন, একেবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মানুষ মেতেছেন এই বিশেষ দিনটায়। প্রত্যেককে আপনাদেরও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু পাশাপাশি আজকে একটু স্মরণ করতেই হচ্ছে সেই 14 শহীদকে যারা নন্দীগ্রামে শহীদ হয়েছিলেন। আর অবশ্যই আজকে যে খবরটা আমাদের কাছে এলো এবং সত্যি বিচলিত হওয়ার মতোই একটা খবর, টিটাগড়েও এই দোল খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে একজনকে খুন করা হলো। যাই হোক, রাজ্যে উৎসবের মতো থাকুক, ধর্মর মতো থাকুক, এই যে বার্তাগুলো আসে সেটা কতটা পালন হয় সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকে। আর আজকে আমাদের অনুষ্ঠানের অবতারণা ঠিক সেখান থেকে। এই কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়েও ঠিক এই কথাই বলেছিলেন, যা তিনি বলে থাকেন হামেশাই, যে ধর্ম যার যার, উৎসব সবার, সেটাই তো উচিত। কিন্তু এই রাজ্যে সেটা কতটা মানা হচ্ছে, এক। আর দুই, যদি সেটা না মানা হয়ে থাকে, যদি সাম্প্রদায়িকতার রাজনীতি কেউ করে থাকেন, যদিও ধর্মীয় মেরুকরণের রাজনীতি কেউ করে থাকেন, তাহলে আলটিমেটলি এগিয়ে বাংলার ছবিটা গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে কতটা থাকছে সেটা নিয়ে কথা বলবো অবশ্যই। এবং এই সমস্ত কিছু করতে গিয়ে মানুষের আখেরে লাভ হচ্ছে কি? কিন্তু শুরুতেই দেখুন, দিলীপ ঘোষের এই বার্তাটা আমার তো ভীষণ মন ছুঁয়ে গেছে। আমি জানি আমার প্যানেলিস্ট যারা এখানে থাকবেন প্রত্যেকেরই মন ছুঁয়ে যাওয়ার কথা, কারণ উনি বলছেন যে অবশ্যই দোলও খেলুন, রমজান চলছে, রমজানও পালন করুন, একসঙ্গে তো সব হতে পারে। এই বাংলার তো এটাই সংস্কৃতি, এটাই কালচার, এটাই কৃষ্টি, এটাই হয়ে আসছে। এটা না হওয়াটাই তো দুর্ভাগ্যজনক। দিলীপ ঘোষের বক্তব্য দিয়ে আজকে শুরু করে অনুষ্ঠান। দেখুন, धूमधाम से सब मिलकर मनाते हैं। होली भी बड़े उत्साह के साथ बहुत अच्छा ढंग से मनाया जाता है। इस बार भी खड़गपुर के लोग मिलजुल करके बहुत उत्साह के साथ होली मनाएंगे, खुशी मनाएंगे। लेकिन जो गर्मी बढ़ रही है उसको ध्यान में रखते हुए और पानी पीजिए, ज्यादा सावधान रहिए और खुशी से होली मनाइए। हाँ, एक साथ इस बार रमजान है मुसलमान भाइयों का और उसी समय होली भी है, तो इसीलिए मुझे लगता है कि सब अपना अपना उत्सव मनाएं, आपस में मिलजुल कर मनाएं, खुशी का हो। रमजान में जो लोग और उपवास करते हैं वो अपना काम करें ठीक से, और होली में भी कोई अड़चन ना आए, इसको देखना चाहिए। ये हमारी परंपरा रही है मिलजुल कर उत्सव मनाने के लिए, उसी को बरकरार रखें। একদিকে যখন বিজেপির এই নেতা এই বার্তা দিচ্ছেন, তখন বাকিরা কি ভাবছেন? মানে অন্যান্য যারা বিজেপির রাজনীতিবিদ রয়েছে, মানে বিজেপির যারা দলীয় নেতৃত্ব রয়েছেন, বিরোধী দলনেতা যারা যিনি রয়েছেন তার বক্তব্য, অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য, তারা কি ভাবছেন এবার একটু বোঝানোর বা বলার চেষ্টা করি। রামনবমী, প্রত্যেকবার আমরা দেখছি এই রামনবমী নিয়ে একটা কোথাও অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। কেন হচ্ছে জানি না, কারণ এইটা তো কোনোদিন দেখিনি। মানে এত বছরে আমরা দেখেছি কি না আমার সত্যি মনে পড়ছে না, বিগত 4-5 বছর ধরে যেটা এই বাংলায় একেবারে মানে খুব কলোকিয়ালি বলতে গেলে হট কেকের মতো বিকোচ্ছে, কেন জানি না। কিন্তু এই রামনবমী পালন নিয়ে সরাসরি হিন্দুদের বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলায় রামনবমী এবার এমনভাবে পালন হবে যে 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। দিলীপ ঘোষ বলছেন রমজান পালিত হোক রমজানের মতো, দোল পালিত হোক দোলের মতো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি হিন্দু রাস্তায় নামবে, হিন্দু বিরোধী শক্তিগুলোকে মুখের ওপর জবাব দেওয়া যাবে। এবার এটাও সত্যি কথা যে দিলীপ ঘোষ যেটা বলছেন সেটাও যেমন ঠিক, হিন্দু বিরোধী শক্তি তাদের আস্ফালন নিয়ে এই মুহূর্তে এই রাজ্যের কিছু মানুষ সত্যিই চিন্তিত। তাদেরকে বার্তা দিলে মন্দ হয় না, এই কথা অনেকেই ভাববেন। শুভেন্দু অধিকারীর ঠিক এই বক্তব্য, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের, দেখুন। और रामनवमी में इस बार पूरा बंगाल में रामनवमी का त्योहार इस तरह से मनाइए जैसे हिंदू विरोधी जो ताकत है, जो उसको मुंह तोड़ जवाब मिले।
ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এবারে 2000 মিছিল হবে, আমিও থাকবো মাঠে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে, বিরোধী দলনেতা বলছেন। আজকে প্যানেলটা শুরু করি। এবার আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন বিশিষ্টরা, তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র মণিকাঞ্চন পাল। মণিদাকে প্রথমেই স্বাগত জানাবার অনুষ্ঠানে। রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক নেতা, দেবব্রত দাকে স্বাগত জানাবো। কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী রয়েছেন, সুমন দাকেও স্বাগত জানাবো। এবং স্টুডিওর বাইরে থেকে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, অমিতাভ দাকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু একটু মণিকাঞ্চন দাকে দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। তাহলে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে মণিদা, যা হবে রাম জানে। দেখুন, সত্যি কথাগুলো সত্যিভাবেই বলা ভালো, যেটা দিলীপদা বলেছেন, এবং এটাই আমাদের কালচার। উল্টো দিকে শুভেন্দুদা বিরোধী দলনেতা, তিনি প্রশাসনিক ক্ষেত্রের প্রধান পশ্চিমবাংলার বিরোধীদের। তো সুতরাং তিনি দেখেছেন যে বিভিন্ন কার্যক্রম করতে গিয়ে কিভাবে আমাদের হ্যারাস করে। ছোট ছোট প্রোগ্রামের জন্য কোর্ট পর্যন্ত যেতে হয়, সরস্বতী পুজো করতে গেলে কোর্টে চলে যেতে হচ্ছে, রমজানের জন্য হোলি আগে সেলিব্রেশন বন্ধ শেষ করতে হবে, নির্দিষ্ট জায়গায় হোলি করা যাবে না, বিভিন্ন কারণ দেখিয়ে যে বারণ করা হয়েছিল, সেইগুলোর বিরুদ্ধেই কিন্তু শুভেন্দুদা বলেছেন। কিন্তু এটাও বাস্তব কথা যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পার্টি ব্যানারে রামনবমীর মিছিল খুবই কম হয়। সাধারণত হিন্দু সংগঠনগুলোই রামনবমী করে থাকে, তাই উনি হিন্দুদের কথা বলেছেন। আমরা কিন্তু কোনো দিন দেখিনি যে কোনো মুসলিম সংগঠন রামনবমী করে। আমার বিষয় এটাই যে যে সত্যি কথাগুলো আমরা স্বীকার করতে চাই না, সেই সত্যি কথাগুলো যেন বলা হয়। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বই থেকে পড়ছি, হয়তো আমার এই কথাগুলো যদি বাংলায় দাঁড়িয়ে বলা হয় তো আমার একদম রেড়ে করে উঠে যাবে, বা কোনো খবরের কাগজে বা কোনো বইয়ে লেখা হয় তাহলে একদম এই কাঞ্জিলালদের মতো লোকেরা রাস্তায় নেমে পড়বে। যেমন ধরুন, বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু সম্প্রদায় খুশি হয় আর কংগ্রেস মনে করে এটি তাদের নীতির জয়, কিন্তু মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গ রদে প্রচণ্ড মর্মাহত হয়। ব্রিটিশ সরকার ও কংগ্রেসের প্রতি তাদের আস্থা নষ্ট হয়। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করে কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয়। মুসলিম নেতৃবৃন্দ একে ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতার জঘন্য উদাহরণ বলে মন্তব্য করেন। পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়। মুসলিম পত্রপত্রিকাগুলো বঙ্গ বিভাগে সন্তোষ প্রকাশ করে। আমি কিন্তু কোনো ভারতীয় জনতা পার্টি বা সংঘ ঘরানার কোনো বইয়ের থেকে এরকম অনেক কথা, সত্য কথা, যেগুলো আমরা আজকে রাজনৈতিক কারণে স্বীকার করছি না। আমি কিন্তু বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই বইটা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, এই বই থেকে আমি আপনাদের কাছে শোনালাম। আরও পুরো একদম এরম ধরনের কথা প্রচুর আছে। অর্থাৎ আমার বিষয় এটাই যে আমরা বারবার দেখছি যে দুর্গাপুজোর মণ্ডপে আজানের শব্দ হবে, আজান বাজবে, তার জন্য খুব তৃণমূল কংগ্রেস ঢাক্কানিনাদ করলো। মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে, সিপিএম খুব ঢাক্কানিনাদ করলো, কিন্তু 2006 সালে তসলিমা নাসরিনের কার্যক্রম তমলুকে করতে দেওয়া হয়নি। এটাও তো মৌলবাদের কাছে মাথা নত। অর্থাৎ যেন এক পেশে একটা রাজনীতি, বা এক পেশে রাজনীতির কারণই হচ্ছে 30-40% ব্লক ভোটিংটা আমাদের কাছে আনতে হবে। এই সন্তুষ্টিকরণের বিরুদ্ধে আমাদের লড়াই, যেটা সত্যি সেটা করতে হবে। দুর্গাপুজোর মণ্ডপে যদি আজানের শব্দ হয় তাহলে কিন্তু মসজিদ থেকেও নাম সংকীর্তন করতে হবে। যদি তারকেশ্বরের চেয়ারম্যান যদি একজন মুসলিম হয়, তাহলে কোনো মসজিদ, জামা মসজিদের যে চেয়ারম্যান হবে সে একজনকে হিন্দুকে করতে হবে। দায় কি শুধু হিন্দুদের? দায় কি শুধু বড় ভাইয়ের, যে বড় ভাই শুধু স্যাক্রিফাইস করবে, অ্যাডজাস্ট করবে, আর ছোট ভাই তার সুবিধাগুলো নেবে? আমি মাইনরিটিরও সুবিধে নেব, আমি ওবিসিরও সুবিধে নেব, আর মঞ্চে দাঁড়িয়ে বলবো যে হিন্দুদের মধ্যে অনেক বিভেদ, এর জন্য SC ST OBC আছে, আর তুমি মুসলমান হয়ে তারপরে তার ওবিসি সুবিধে। এই যে একটা
চিন্তাধারা, পারসেপশন বলুন, কনসেপশন বলুন, একটা কালচার ভারতবর্ষের রাজনীতিতে তৈরি হয়েছে, এর বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই। আমরা কিন্তু বারবার বলছি যে হিন্দু উদার, তার মানে এই নয় তুমি সব কিছু করে যাবে আর আমরা সব কিছু মেনে নেব, এই জায়গাটা কিন্তু হয়নি। না, তাহলে এবার রামনবমীতে কি হবে? রামনবমী যেমন ভাবে হয় রামনবমী হবে। উঠেছিল বিভিন্ন সময় অস্ত্র নিয়ে মিছিল ইত্যাদি। না, অস্ত্র নিয়ে মিছিল তো আরো অন্যরাও করে, তাদের বিরুদ্ধে তো কোনোদিন প্রতিবাদ হয়নি। এইখানে লড়াই কেন বলছি আমি বলছি কেন লড়াই আজকে, কেন এই আলোচনা হচ্ছে এবং হিন্দুরা কেন একজোট হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এই কাজগুলো হচ্ছে, তাই সেই কারণে আজকে হিন্দুরা, অন্য সম্প্রদায় যখন অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করবে তাদের তোমরা বছরের পর বছর, স্বাধীনতার পর থেকে তোমরা বছরের পর বছর বাধা দাওনি, আজকে যখন রামনবমী হচ্ছে তখন তোমরা অস্ত্র নিয়ে আসছে তারকে বাধা দিচ্ছ। রমজান পবিত্র মাস, জেহাদের 2 মাসে বড় যুদ্ধ করেছে রমজান মাসে, বারবার বলছে রমজান শান্তির মাস। ক্যালকাটা কিলিংস যে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল সেটাও কিন্তু রমজানেরই মাস ছিল, সেই কথাটাও মনে করতে হবে। শুধুমাত্র রাজনীতির স্বার্থে আমরা করব না। আমাদের কথা যে দিলীপদা যেটা বলেছেন সেটা সত্যি কথা, যে যখন দোলযাত্রা হবে, দোলও খেলা হবে, রমজানে ওরা তাদের আজানও পড়বে, দুটো একসাথে হবে, একটার জন্য একটাকে বন্ধ করা যাবে না, দুটো একসাথে হোক, এটাই যেন রাজনীতির বার্তা হয়। আমি কাউকে খুশি করার জন্য কাউকে রেস্ট্রিক্ট করে দেবো, এই কথাটাও কিন্তু ঠিক নয়। এবং এই চিন্তাধারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করছে না, তৃণমূল কংগ্রেস যেটা করছে ওপেনলি করছে, এটা কিন্তু সিপিএমের সময়ও হয়েছে। তার প্রধান উদাহরণ তসলিমা নাসরিনের কার্যক্রম পশ্চিমবাংলায় করতে দেয়নি, তার উদাহরণ রাজাবাজারে গিয়ে আর্মি নামাতে হয়েছিল। আমার দেশে দেবঙ্গের রায় হয়নি যে তা নয়। একটু বিরত করি, আমি একটু সুমনদার কাছে আসবো। সুমনদার, সংখ্যালঘু তোষণ করা কি অপরাধ? প্রথমেই আমি সিএনএর মাধ্যমে যে সকল বঙ্গবাসী তথা ভারতবর্ষের যেসব মানুষ আজকে এই প্যানেল দেখছেন, প্রত্যেককে আমার দোল পূর্ণিমা এবং আগামীকাল হোলি পালিত হবে সারা ভারতবর্ষে, তার শুভেচ্ছা জানাই। দেখুন, মেরুকরণের রাজনীতি না করলে এই যে এই যে পশ্চিমবঙ্গের অ্যাপ্রেন্টিস সনাতনী বিরোধী দলনেতা রয়েছে, যে এখনও পুরোপুরি সনাতনী হয়ে উঠতে পারেনি, ট্রেনিং পিরিয়ডে রয়েছে, তার রাজনৈতিক অস্তিত্ব রসাতলে চলে যাবে। হ্যাঁ, উনি তো অ্যাপ্রেন্টিস সনাতনী, মানে এককালে শুভেন্দু অধিকারী এই ঈদগাহ ময়দানে যেত ঈদের নামাজে, এখন সেটা ওনার চক্ষুশূল হয়ে গেছে। দেখুন, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বহুত্ববাদ যে শুভেন্দু অধিকারী বা হুমায়ুন কবিররা মানেন না বা বুঝতে পারেন না বা বুঝতে চান না, তাদের রাজনৈতিক পরিসরে থাকার কোনো অধিকার নেই। তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মানুষ একদিন কান মুলে রাজনীতি থেকে সরিয়ে দেবে, এবং এটা সিএন মিলিয়ে নেবেন আপনারা যদি। এবং এই ধরনের স্টেটমেন্ট, আমি মনে করি ভারতবর্ষের সংবিধানকে আমরা যারা মানি, যারা সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পদে বসে আছে, তারা ক্রাইম করছে, এবং এই ক্রাইম করার দরুন আমরা বাধ্য হয়েছি এদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হতে। আপনারা যদি ক্যামেরাটা একটু জুম করেন, আমি দেখাতে চাই শুভেন্দু অধিকারীর নামে, আর শুভেন্দু অধিকারীর নামে আমি এফআইআর করেছি গতকালকে। যে ভাষায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা চ্যাংদোলা করে মুসলমান বিধায়কদের বাইরে ছুঁড়ে ফেলে দেবো বিজেপি ক্ষমতায় এলে বলে, সেই শুভেন্দু অধিকারীর আমার মনে হয় না কোনো অধিকার আছে রাজনৈতিক পরিসরের মধ্যে থাকতে। ভারতবর্ষের বহুত্ববাদকে বুঝতে হবে, ভারতবর্ষকে চিনতে হবে, সংবিধানের সেকুলার ফ্যাব্রিককে অনুধাবন করতে হবে, তবেই আমি জনপ্রতিনিধি, তবেই আমি একটা সাংবিধানিক পদে থাকতে পারি। ওই যে হুমায়ুন কবির যে বলেছিল আমরা 70%, 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, নির্লজ্জের মতন বাংলার শাসক দল চুপ করেছিল এবং আজও চুপ করে রয়েছে। আজও হুমায়ুন কবির বলে যাচ্ছে, বেঁচে গেছেন বলুন, আজ দলটা ছেড়ে দিয়েছে, আপনাদের সঙ্গে এখন আর নেই, বেঁচে গেছেন আপনারা। আমরা নিতে পারতাম না,
আমি একটা কথা বলি, এই হুমায়ুন কবিরের মতন লোককে আজকে কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়? শোকজ করেছে। সেই শোকজের মাথা আছে না লেজ আছে? না, কিন্তু- সেই শোকজের উত্তর কে দেবে কেউ জানে না, কিন্তু বাংলার শোনো না, মানুষ জানতেও পারবে না। কি বলছে? ভাগীরথীর জলে না। 70% ঠিক, ঠিক। আমরা আমি একদম ভাসিয়ে দেবো। আপনাকে 100% তার বিরুদ্ধে আপনার সাথে 100% কেন সহমত। তৃণমূল কিন্তু কংগ্রেস হুমায়ুন অ্যাকশন কবির যে নেয়নি? কথা বলছেন, কেন শুভেন্দু আমি একটু বাবুর শোনাবো হুমায়ুন বিরুদ্ধে? কবির কি বলছেন। কেন উনি কিন্তু শুভেন্দু বলছেন বাবুর যে বিরুদ্ধে আমাকেও রেয়াত বিজেপি করা অ্যাকশন হয়নি। নেবে না? হুমায়ুন কবির বলছেন আমাকেও রেয়াত করা হয়নি, আমার মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনের মাথায় বসে রয়েছেন, আমাকেও কিন্তু উনি কড়াভাবেই বার্তা দিয়েছেন। হুমায়ুন কবিরের এই বক্তব্য আমি একটু শোনাবো আপনাদের, দেখুন কি বলছেন উনি। যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি, মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম, মদন মিত্র, হুমায়ুন কবিরকে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে আমার এগেনস্টে, আমি শাসক দলের এমএলএ, শুধু ওই কথা বলার জন্য। আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নেয়। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? তো অনুশাসন মানবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয়, তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি, আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি, তাহলে দলটা করবে কে? এই হচ্ছে বক্তব্য হুমায়ুন কবিরের। না। আমি সুমনদা আসবো। আপনারা দেখালেন হুমায়ুন কবির বলছে মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী আমাদের শোকজ করেছেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে একটুও কি মনে হচ্ছে উনি তার জন্য খুব চিন্তিত? একদমই নয়। শোকজ করেছে, দেখা যাবে। দেখুন উনি সেলফ উনি কিন্তু ডিফেন্সের আরেকটা কথা কথা বলছেন বলেছেন, না। জাতিসত্তাকে আঘাত করলে সেটা মেনে নেব না। জাতিসত্তা, আমি বলছি তো, আমাকেও কেউ মারতে এলে আমি এগিয়ে যাব নিজেকে রক্ষা করার জন্য। উনি কি বলছেন? আমার জাতের ওপরে আঘাত এলে দল পরে, জাত আগে। এই হচ্ছে হুমায়ুন কবির। এবং এদের তৃণমূল কংগ্রেস এই ধরনের এলিমেন্ট, যে হুমায়ুন কবির, ববি হাকিম, এরা কিন্তু এক একজন ওদের তৃণমূলের মুকুটের এক একটা পালক। আর হিন্দু ঐক্যের কথা বলছিল আমার বন্ধুবর মণিকাঞ্চন পাল। হিন্দু ঐক্য তো হয়েছে, কোট আনকোট হিন্দু ঐক্য হয়ে গেছে। আপনারা 400 পার হননি, আপনারা 240-এ নেমে এসছেন। পশ্চিমবঙ্গে 18 থেকে 12তে নেমে এসছেন। পাপ্পুর কি খবর? হিন্দু ঐক্য হয়েছে বলেই অযোধ্যায় আপনারা হেরে গেছেন। আরে আবার জিতেছি, আপনারা আবার জিতেছি অযোধ্যায়, আবার আপনাদের আমরা কোনো অধিকারই নেই। আরে অধিকার কার আছে? সুমনদা লজ্জা করে না? শুধুমাত্র পোষণের জন্য ভারতের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে সরিয়ালকে উপরে রেখে কনস্টিটিউশন চেঞ্জ করে দিয়েছেন। কনস্টিটিউশনকে নিচে রেখে সরিয়ালকে দিয়ে ছায়াবানু কেসের রিপোর্ট দিয়েছিলেন আপনারা। সেই ছায়াবানু কেসের রিপোর্ট আপনারা দিয়েছেন। আগে সরিয়ালা, তারপরে সংবিধান। আমি সত্যি কথা বলছি, লজ্জা করে না? লজ্জা করে না? যে তোষণের রাজনীতি, যে দল 400 সিট পেত সেই দল 100 করতে পারে না, লজ্জা করে না? আরো চেঁচাতে পারে। সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। দল লড়ে দেখান, লড়ে দেখান। প্লিজ মনিরা নিয়ে আসবো, আমি দেবব্রত দার কাছে আসবো। কিছু একটা বলতেও চাইছিলেন বোধহয় দেবব্রত দা। সকলকে উপস্থিত সকলকে এবং আমাদের দর্শককে আমরা আজকে শুভ দোলযাত্রার শুভেচ্ছা। সবাই রঙিন হয়ে উঠেছেন। কোথায় শুভ দাদা? কি হচ্ছে রাজ্যে দেখতে পাচ্ছি আমরা। বলছি আমি টিটাগড়ে রক্তের হোলি খেলা দেখুন, হচ্ছে। আজকে শুধু তো দোল পূর্ণিমা নয়, আজকে আমাদের আরেকটা মাঘ প্রদর্শক হিন্দু সনাতনীদের শ্রী চৈতন্যদেবের জন্মদিন। আমি জানি না কেন মণিদারা ভুলে গেলেন, নিশ্চয়ই ওনারাও মনে রাখা হয়তো বাঙালি ছিলেন বলে হয়তো ভুলে গেছেন, কারণ বাঙালিদের ঠিক বিজেপি কতটা পছন্দ কেন। আরে আপনারা তো সনাতনীদের পথপ্রদর্শক, পোস্টার বয়। ঠিক আছে, আমরা তো ভুলে গেলেন কেন? ভুলে যাওয়া উচিত ছিল না। যাই হোক কে বলেছে? দেখুন, সব কথাই বাঙালি। এখন মানে চৈতন্যদেব শুধু বাঙালি, বাঙালি। আরে চৈতন্যদেব শুধু বাঙালি। আরে সমগ্র হিন্দু জাতি বলুন না।
মাছ খেয়েছেন? সমগ্র হিন্দু জাতি, লাঞ্চে মাছ বাংলাদেশে খেয়েছেন? সমগ্র এই যে হিন্দু বলছেন, জাতি, আমি মাছ ছাড়া ভাতই খাই না। লাঞ্চে মাছ মাছ খেয়েছেন? ছাড়া ভাতই তাহলে খাই তো না। আপনি মোগল। এই মাছ, আপনি তো ডাল মোগল। কে বলেছে? আরে আপনি তো মোগল তাহলে। কোথায়? আরে বাঙালিদের মাননীয় টেকা মোদিজি নিয়ে বলেছেন। আছেন নাকি? আরে আপনি তো মোগল। বাঙালিদের টেকা নিয়ে আপনি তো আছেন মোগল। নাকি? আরে শুধু মাননীয় বাঙালি মোদিজি বাঙালি বলেছেন। বাঙালি আরে আপনি মোগল। চৈতন্যদেব আপনি একদম সমগ্র হিন্দু মনিদা জাতি- বলছিলেন আরেকটা আপনি break মোগল। নিতে হবে, please। না হলে। দেবব্রত দা, ঠিক হ্যাঁ। আছে, দেখুন একটা ভয়ের পরিবেশ তৈরি করে, যেমন ডাক্তাররা বলে না খুব অবস্থা খারাপ, এক্ষুনি অপারেশন করতে হবে, এক্ষুনি এই ওষুধটা দিতে হবে। ইঞ্জিনিয়াররা বলে বাড়িটা এইভাবে বানাতে হবে, এক্ষুনি তৈরি করতে। শিক্ষক বলে এক্ষুনি এই সাবজেক্টটা এই কোর্সটা করা, এই ভয়ের পরিবেশ তৈরি করে। এই বিজেপি এটাই করছে। 84% মতো বোধ হয় হিন্দু, আর বাকি বোধ হয় 14-16%, 17% সংখ্যালঘু। তার মধ্যে সংখ্যালঘু মানে শুধু মুসলিম ইসলাম ধর্মী নয়, আরও মানুষ আছে। এই ভয়ের পরিবেশটা তৈরি করো, ভয় দেখিয়ে রাখো, তাহলে আমার গ্রহণযোগ্যতা থাকবে। কিন্তু বাস্তবে তা নয়। শুভেন্দু অধিকারী কথা যেটা বলছিলেন, উনি জনপ্রতিনিধি, নির্দিষ্ট এথিক্সের পার্ট ওনাকে নিতে হয়, কিন্তু এথিক্সের বাইরে কতটা কথা বলা যায় জানি না। উনি এখন মনে হয় নিশ্চয়ই কোনো ফোবিয়ায় ভুগছেন, মানে যে ফোবিয়াটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ফিরহাদ হাকিম জনপ্রতিনিধি নন? নিশ্চয়ই, অবশ্যই। আমি কেওড়া আসছি তো, বলছেন পরপর উনি। রাস্তার কেওড়া। দেখুন যদি আপনি বলে কুকথার কথা বলে, তাহলে তো আমাকে মাননীয় নরেন্দ্র মোদীর থেকে শুরু করতে হবে। যেরকম ঝাড়, আমি সবার বিরোধিতা করছি। একদমই নয়, আমি সবারই মাননীয় বিরোধিতা করছি। নরেন্দ্র মোদী কংগ্রেস আপনি একজনকে বেছে নেবেন না, তাহলে সেক্ষেত্রে আমি সবার বিরোধিতা করছি। আপনি আপনার দলের কথা বলুন। নিশ্চয়ই, কেন বলবেন? এটাই বলছি। মাননীয় শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী সম্বন্ধে কি বলেছেন, যে ভাষা আমি এখানে প্রকাশ করতে পারি না। এটাই বলছি, কোনো জনপ্রতিনিধি যেই হোক, যে দলেরই হোক, এই ধরনের ভাষা প্রকাশ করা কখনোই উচিত না, সে দলের হোক। দিলীপবাবু তো ঠিকই বলেছেন। আর শুভেন্দুবাবু যেটা বলছেন 1 কোটি সনাতনী, 1 কোটি হিন্দু রামনবমীতে রাখবে, আমরা বলছি 1 কোটি কেন, 10 কোটি মানুষ রাখবে। ধর্ম তো সবাই আসুন না, সবাই একসাথে আসুন। এইভাবে বিভাজনের রাজনীতি করবেন না। বাংলায় বিভাজনের রাজনীতি চায় না, বারে জবাব দিয়েছে। কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী বেচা। যতদিন তিনি ঢুকেছেন, বিজেপির গ্রাফ ক্রমশ পর কমেছে। ছিল 18, হলো 12, ছিল 18, বিধানসভায় হলো 77, এখন কমে বোধহয় কত 65 না 60, যাই হোক আছে। পরপর দেখবেন বিজেপির ক্ষতিই হচ্ছে। ঠিক সুকান্তবাবু সেই জায়গাটা দিয়ে ধরেছেন, ওকে ঠিক বাঘের মুখে টুক করে আস্তে করে ফমানিপুরে গিয়ে ফেলে দিয়েছেন। এই ফোবিয়ায় শুভেন্দুবাবু ভুগছেন এবং বারে এইসব যে কথাগুলো বলছে, আমার মনে হয় বনিতাও সুকান্ত মজুমদার ওনাকে বাঘের মুখে ফেলে দিচ্ছে। নিশ্চয়ই ফেলেছেন। দেখুন এখন সভাপতিটা কে, উনি শুভেন্দুবাবু নিজে বলেন আমি সংগঠন আমি দেখি না, আমি বিধানসভার মধ্যে কাজ। আরে ঠিকই তো বলেছেন, বিধানসভায় তো অনেক কাজ রয়েছে, অনেক ইস্যু রয়েছে। তুমি বিরোধিতার কাজটা যদি ঠিকঠাক করতে না পারো, তুমি যে হাবি জাবি ওয়ার্কআউট করে চলে আসছো, তোমার তো কিছু রয়েছে, নিশ্চয়ই সব কিছু রয়েছে। যে বিরোধীদের কাজ না করে, তাকে তো মমতা ব্যানার্জি তখন বলতে হবে। বিরোধীর জায়গাটা তুমি করতে পারছো না, বাম প্রতিনিধি নেই, কংগ্রেসের প্রতিনিধি, বিরোধীদের জায়গাটা কোথায়? কোনো ইস্যু নেই, কিছু নেই, অনেক ইস্যু। পশ্চিমবঙ্গে ইস্যু নেই, অনেক ইস্যু আছে, শিক্ষা ইস্যু হাবি জাবি টুকটাক অনেক কিছু ইস্যু আছে। স্বাস্থ্য নেই না, আবার এই আপনারা আপনি তো যোগ্যতা অর্জন করুন, বিধানসভায় ঢুকুন, তারপর তো বলবেন, তারপর শুনবো। আপনারা যোগ্যতা অর্জন করেছেন, তো এমন যোগ্যতা অর্জন করেছেন, চুরি, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ সবকিছুতে জড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রে মানুষের রায় তো নিতে হবে। মানুষ বলেছে আপনারা শূন্য ঢুকবেন না, ঘরে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, ঢুকবেন না। যেদিন ঢুকবেন ওই জন্য বেলাগাম চুরি করে যাচ্ছে, আপনারা বলবেন বেলাগাম চুরি করে যাচ্ছে। গণতন্ত্রে তো রায় দিয়েছে, সেই জন্য বলছি মৌলবাদ আর বিজেপি এটা একদম সমর্থক। যখন পিডিপির সাথে 2014 গিয়ে সরকার করে, তখন মৌলবাদ খুব ভালো, পাকিস্তানের সম্বন্ধে ভালো কথা বললে নরেন্দ্র মোদী বসে সরে, আর এখানে এসে মৌলবাদ সমর্থক অমুক তমুক। আচ্ছা, আপনি দেবব্রত দা, আপনি এটাকে সমর্থন করেন? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলেছেন, কোন দিন মার খেয়ে যাবে, এই বক্তব্যটাকে সমর্থন করেন? দেখুন, এটা যেটা বলছি, দেখুন ব্যক্তিগতভাবে কুকথা অনেকেই বলে থাকেন। আমি আবার বলছি, কুকথা বলাটা কোনো জায়গাটাই সঠিক নয়। যিনি জনপ্রতিনিধি, তাকে মনে রাখতে হবে। আমরা রাজনীতির ছাত্ররা, আমরা বার্তা গেছে। এই যে আপনাদের একটা এত নাম বড় নাম নিয়ে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে, নিশ্চয়ই ব্যবস্থা হয়। আপনারা দেখে শোকজ করা আছে, বিভিন্ন ব্যবস্থা এই যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলুন না, কোথায় শোকজ করা হয়েছে? নিশ্চয়ই আগামী দিনে হবে, যেখানে যদি মনে করা হয়। দেখো, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখছি, শুভেন্দুকে প্রতিদিন বিভিন্ন কালে, গতকাল আমাদের ওয়ার্ডেও গেছেন, যে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। কি প্রয়োজন আছে? মানুষ তো আমায় শেখায়, আমরা একসাথে পরধর্ম সহিষ্ণুতা, আমাদের ধর্ম তো শেখায় না লোককে উত্তক্ত করে। আজকে আমরা দেখতে পেলাম, তোমরা আনন্দ করে রাম মন্দির তো বানিয়েছি, যাও নাকি আনন্দ করো, জয় শ্রীরাম স্লোগান দাও, নিশ্চয়ই দেবে। রাম, আরে মা কি তোর একার নাকি? আর রাম কি তোর একার নাকি? রাম তো সবার, আমাদেরও রাম, ভগবান রাম আমাদের নয়। আমরাও 10 কোটি মানুষ, আমরাও তো নামবো, আমরাও আনন্দ করবো।
ভিড় কেন কোথায় করবে বেশি না? হবে মনে হচ্ছে, কোথাও দীঘার বেশি জগন্নাথ না। মন্দিরে নাকি দেখুন, নন্দীগ্রামে যে রাম মন্দির বানানো হচ্ছে আমরা সেখানে? এই বিভাজনে কোথায় বিশ্বাস বেশি করি ভিড় না। হবে? আমরা- তাও বলছি তো, উৎসব সবার যার যার ধর্ম থাকতে পারে, রামও যে জায়গায়, রামকৃষ্ণও সেই জায়গায়, জগন্নাথ থেকে সবাই একসাথে আসুন, সবাই একসাথে উৎসব পালন করে। এই 2014 সালের পর যে আপনারা ন্যারেটিভগুলো তৈরি করেছেন, তারপরে দেখছেন বেশ। সব খদরেমে, সবাই খদরেমে পড়ে যাচ্ছে, হিন্দু খদরেমে পড়ে যাচ্ছে, এ খদরেমে পড়ে যাচ্ছে, ও খদরে, কোথাও খদর নেই। আগে এই ক্যান্সারটাকে আগে পাঠাতে হবে। বিজেপি খুব ভয়ঙ্কর, যেটা বাঙালিদের কালচার, পশ্চিমবঙ্গের কালচারের পক্ষে ফিটেস্ট নয়, সেটা মণিকাঞ্চন দাও বোঝেন। কখনো বাঙালিকে বলেন বাংলাদেশি, কখনো বলে তোরা মাছ খাবি না না, বেশ, মাছ খেলে। এখন আগে সুমনদাকে করেছিলাম যে সংখ্যালঘু তোষণ করাটা কি অপরাধের? আপনার কি মূল্যায়ন? হ্যাঁ, যে কোনো তোষণই অপরাধের। তোষণ কথাটা সামাজিকভাবে স্বীকৃতি পেতে পারে না, গ্রাহ্য হতে পারে না। অর্থনৈতিক ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায়, সাংস্কৃতিক ব্যবস্থায়, সর্বার্থে তোষণ একটি নিন্দনীয় ব্যাপার। তার ভেতর দিয়ে যে চাটুকারিতা বা অনুগত মনোভাব প্রকাশ পায়, তাতে তোষণকারীর মর্যাদা যেমন বৃদ্ধি পায় না, তেমনি যারা তোষণ পান তারাও সমৃদ্ধ হন না। কিন্তু এই আলোচনায় এতক্ষণ ধরে যা শুনছিলাম, দেবারতী, তোমার মনে থাকবে যুধিষ্ঠির, মহাভারতের যুধিষ্ঠির তো যমজ ছিলেন, তার একটি যমজ ভাই ছিল, একই রকম সত্যবাদী, একই রকম ধর্মনিষ্ঠ। তিনি হচ্ছেন মণিকাঞ্চন পাল। যেভাবে সত্যটা বলতে হবে, সত্যটা শুনতে হবে, সত্যটা তুলে ধরতে হবে বলে যত সত্য আওড়ালেন, এবং বললেন সত্য বললে অমিতাভ কাঞ্জিলালরা, মানে কাঞ্জিলালরা রাস্তায় নামবেন। ডেফিনেটলি আমরা ধর্মের সেই কুকুর, ন্যায়ের সেই কুকুর, যারা শেষ পর্যন্ত আপনাদের অগস্ত্য যাত্রায় মহাপ্রস্থানের শেষ পর্যন্ত যাব এবং যাচাই করে নেবো আপনারা কতটা ধার্মিক। ধর্মের নামে ব্যবসা ফেঁদেছেন কিনা সেটা দেখবার জন্য একটা ওই পরীক্ষার গার দরকার। একই সঙ্গে এটাও মজার, ওই হীরক রাজার দেশে একটি সংলাপ ছিল মূর্তি উন্মোচনের সময়, সেইখানে রাজজ্যোতিষী হঠাৎ করে চমকে উঠেছেন, কি ব্যাপার, বলছেন ওটা কি তোমার হাতে, কি বলছে পাঁজি, ওটা কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়। তো মণিবাবুদের জন্য বাংলাদেশ, পাকিস্তান এসব পাঁজি হাতের কাছে থাকতে হয়, কখন কি দেখে দিতে হয়। এই একটু আগে বাংলাদেশ নিয়ে কদিন আগে গরমাগরম বয়ানবাজি হলো, এখন আবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ডাউনলোডেড ম্যাটেরিয়াল থেকে তিনি দেশভাগের ইতিবৃত্ত এবং সেখানে মুসলিম লীগের ভূমিকা বা মুসলিম জনগোষ্ঠীর প্রতিক্রিয়া ইত্যাদি পড়ে শোনাচ্ছেন। স্বাগত, সবটাই স্বাগত। আসলে ইতিহাসের ন্যারেটিভ তো কোনো একটি দৃষ্টিকোণ থেকে তৈরি হয় না, তার নানান রকম প্রেক্ষিত থাকে। ফলে যে দেশ তার জাতীয়তার যে মাপে দেখবে সমস্যাকে, সেই চোখেই বিষয়টিকে বিশ্লেষণ করবে। কিন্তু যেটা মূল প্রশ্ন, যে এই মুহূর্তে এই তোষণ কিংবা সম্প্রদায় ভিত্তিক এই প্রচন্ড উত্তপ্ত একটা রাজনীতির পরিবেশ পশ্চিমবঙ্গে যে ঘনীভূত হলো, ঠিক কি কারণে? 2026-এর বিধানসভা নির্বাচন সামনে, সেখানে মানুষের রুটি রোজগার, দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগাম ছাড়া দুর্নীতি, চুরি জোচ্চুরি, মন্ত্রীদের জেলে যাওয়া, সাধারণ মানুষের উপরে চেপে বসা দুর্বৃত্তদের শাসন, এই সমস্ত কিছু নিয়ে যাতে কখনো কোনো আর প্রশ্ন না ওঠে, তাই এটা খুব সহজ রাস্তা যে ক্রমাগতভাবে সাম্প্রদায়িক বিভেদের রাজনীতির দিকে ঠেলে দিন। আমি কোনোদিনই বিশ্বাস করি না, বা যারা একটু তলিয়ে ভাবতে পছন্দ করেন তারা কেউই কখনো বিশ্বাস করবেন না, এই যে ববি, এই যে হুমায়ুন, বা আর যাদেরকে উদ্দেশ্য করে শাসানির ভঙ্গিতে বা অনুশাসনের ভঙ্গিতে যা বলা হচ্ছে, প্রকৃতপক্ষেই তেমনটা তিনি চেয়েছেন দলনেত্রী। চাইলে এই ধরনের চ্যাংড়ামোগুলো, এই ধরনের বাড়বাড়ন্তগুলো শোনা যায় না। সেটা অনেক নিয়ন্ত্রিত গোড়া থেকেই হতে পারে, যদি দলীয় মূল্যবোধটা যদি শক্ত থাকে। এখন প্রশ্নটা হচ্ছে, সেইখানে কি চমৎকার তত্ত্বও শুনতে পেলাম। সেটা কি না, যদি আমার উপরে আক্রমণ আসে, আমার জাতিসত্তাই হবে আমার নিরাপত্তার যুক্তি। দল টলের ব্যাপার তখন নয়, আমি আমার জাতিসত্তাকে এগিয়ে দেবো। প্রশ্ন হচ্ছে, জাতিসত্তাকে ভিত্তি করে যারা নিরাপত্তাকে মেলাতে চান, তারা বিপরীত জাতিসত্তা সম্পন্ন ব্যক্তিদেরকে আক্রমণকারী বলেই তুলে ধরেন, এবং ঠিক এই কাণ্ডটাই, এই বাইনারিটা নিয়েই খেলা চলছে। অর্থাৎ তোমার মানে হিন্দু খাতরে মে হ্যাঁ, কেন হিন্দু খাতরে মে হ্যাঁ না, তার বিপরীত জাতিসত্তা আক্রমণাত্মক। ঠিক একই রকম ভাবে উনি বলছেন, আমার উপরে যদি আক্রমণ আসে আমি দল টলের জন্য বসে থাকবো নাকি। অর্থাৎ মুসলিম খাতরে মে হ্যাঁ, কারণ উল্টো দিকটাতে হিন্দুরা তারা আক্রমণাত্মক। এই যে পরস্পরকে আক্রমণাত্মক বলে দেখানোর চেষ্টা, আসলে যে কথাটা চিহ্নিত হলো একটু আগেই, একটা আতঙ্কের পরিবেশ কায়েম করা।
ভোটের আগে রাস্তায় নামবেন না, ভোট দিতে যাবেন না, মতামত দেবেন না। আপনার মাথা কাটা যেতে পারে, আপনি হিন্দু হলেও কাটা যেতে পারে, আপনি মুসলিম হলেও কাটা যেতে পারে। অতএব শাসকরা যে যেখানে আছেন, যারা দিল্লিতে আছেন তারা দিল্লিতে থাকুন, যারা কলকাতায় আছেন তারা কলকাতায় থাকুন, ভোট বাক্সগুলো লুটোপুটি খাক রাস্তায়, আর সেইগুলো দেখবার জন্য রাস্তায় নেমে আসুক কাঞ্জিলালরা। এইটা সুনিশ্চিত করতে চাইছেন এই ময়দানে বসে দেবব্রত বাবু এবং মৌলিক অঞ্চল পাল একে অপরের সঙ্গে। আমি একটা প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাইবো, সেটা হচ্ছে আজকে তো নন্দীগ্রাম দিবস। শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রাম দিবস নিয়েও বেশ কিছু মন্তব্য রেখেছেন, কিন্তু তার মধ্যে এই যে হিন্দুদের উদ্দেশ্যে রামনবমীর জন্য বার্তা, 1 কোটি হিন্দুকে পথে নামাবো ইত্যাদি ইত্যাদি, বা নন্দীগ্রামে রাম মন্দির তৈরি হচ্ছে, এই ধরনের বক্তব্য, যেখানে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারী এটাও এর আগে দাবি করেছেন বা রাজনৈতিক মহলের একাংশ মনে করে যে তিনি অন্যতম কাণ্ডারি, সেখানে রাম বিষয়টাকে নন্দীগ্রামের সঙ্গে জুড়ে দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? উনি তো ওখানে একাই 100। উনি শুভেন্দুবাবুর একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে তার একটা সংকট উপস্থিত হয়েছে। আমি জানি না তিনি রাজ্য সভাপতি হয়ে যাবেন কিনা, কিন্তু তার এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার দলের ভেতরেই একটা অংশ কিন্তু তার সঙ্গে নেই, এমনটা সারফেসে আসতে শুরু করেছে। অর্থাৎ কিনা তিনি যে তর্জন গর্জনগুলো করছেন, তিনি বিশেষ কারোর নজরে পড়তে চাইছেন। আবার যারা জানেন যে পশ্চিমবঙ্গে এই কায়দায়, এই উগ্র কায়দায় রাজনীতি করে ভোটের বাক্সে খুব সুফল আনা যায়নি, অন্তত এর আগের বিধানসভা নির্বাচনের বা তার পরবর্তী নির্বাচনগুলোতেও দেখা গেছে। এবং তারপরে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে হলদিয়ার থেকে তিনি অভিজিৎ বাবুকে জিতিয়ে আনলেন, তারপর সেই অভিজিৎ বাবু অতি দ্রুত জড়িয়ে পড়লেন শ্রীমতী মণ্ডলের সঙ্গে নানান বিতর্কে, এবং সেইখান থেকে শ্রীমতী মণ্ডল চলে আসলেন তৃণমূলে। এবং এই সবটা মিলিয়ে কিন্তু এতদিন তার আগলে রাখা তার দুর্ভেদ্য গড় মিদনাপুর, সেইখানে কিন্তু প্রথম একটি ওই ছিদ্র তৈরি হলো যে পথে কালনাগিনী ঢুকতে পারে। ফলে স্বাভাবিকভাবেই তাকে এখন নিজের পায়ের তলার জমি কতটা শক্ত আছে সেটা দেখাবার জন্য এই তর্জনগুলো খুব জরুরি। তিনি এটা কভার আপ করছেন। তার হাতের থেকে একজন বিধায়ক, তার দুর্ভেদ্য দুর্গের বিধায়ক বেরিয়ে গেছেন, সেটাকে কভার আপ করবার জন্য এখন পারমিশন নেবেন না, অমুক করবেন না, এই উগ্রতাটাকে তিনি স্প্রেড করছেন। কার্যত তিনি জানেন যে সংসদীয় রাজনীতিতে যে পাটিগণিতের কথা বলা হয়, সেই পাটিগণিতে উনি ক্রমাগত পরপর গোল খেয়ে যাচ্ছেন, এবং গোল খাচ্ছেন কার কাছে সেটাও খুব স্পষ্ট। এখন যেটা লক্ষণীয় যে এই সার্বিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বিজেপির রাজনীতিতে এখনো পর্যন্ত সেটা প্রায় সভাপতি শূন্য পরিস্থিতি, অর্থাৎ এখন বহু মাথার বহু স্বর সবটাই শোনা যাচ্ছে। এই সামগ্রিক বিষয়টাকে মাথায় রেখে আমি বিশ্বাস করি যে এই যে মেরুকরণের নতুন কার্ডগুলো পরপর আসতে জমতে শুরু করেছে, এটা আরো বাড়বে এই কারণ আপাতত এই মুহূর্তে দুর্নীতির মানে হাঁটতে টাটকা গরম কোনো অভিযোগ সামনে নেই। যেগুলো আছে সেগুলোর তদন্তের চেহারা কি, সেটা কোথায় চলে গেছে, কোন ঠান্ডা বাক্সে চলে গেছে, জনৈক ব্যানার্জির নাম প্রকাশ করে দায় সারা একটা কম্ম সেরে রেখেছেন, এই সেটিং গুলো পাবলিক এখন বুঝে গেছে। অতএব মানে দুর্নীতির কার্ডটা নিয়ে তারা আর খুব বেশি চেঁচামেচি করবেন না। এবার সরাসরি মানে ওপেন মেরুকরণের মাধ্যমে যদি ভোট বাক্সে কিছু ভোট টেনে নিয়ে আসা যায়, সেই চেষ্টার জন্য এই তর্জন গর্জন, এই লাফালাফি। এবং সর্বতভাবেই আবারও বলছি, বাংলার রাজনীতির অধঃপতনের জন্য মানে যা হওয়ার ছিল বাকি, সেটিও সর্বনাশ সম্পূর্ণ হয়ে গেছে। এবং সেই পথ ধরেই এসে আমরা এইখানে যে এসে দাঁড়ালাম, যে শেষ পর্যন্ত আমাদেরকে এটাও দেখতে হচ্ছে যে বিধানসভার যে সাধারণ পরিসর, আলোচনার যে মান, সেই মানের যে ব্যাপক অবনমন, জনস্বার্থের বিষয়ে আলোচনার ক্ষেত্রে কোয়ালিটির এত বাজে স্ট্যান্ডার্ড, সরকারি সিদ্ধান্তের এত জঘন্য কি বলবো পরিণতি, সমস্তটা শুধু করে খাওয়ার ব্যাপার হয়ে থেকে গেছে রাজনীতি। স্বাভাবিকভাবেই যেই প্রশ্নটা সঙ্গত কারণেই উঠে আসতে পারে, যারা এই সত্যবাদিতা, ধার্মিকতা, ন্যায়, সততা ইত্যাদি শব্দগুলোকে রাজনীতিতে এত ঘন ঘন মুখে নিয়ে আসছেন, আদৌ এগুলো মুখ না মুখোশ? একদম। বেশ, এক্ষণ ধরে মনিদা হাত তুলে আছেন। মনিদা বলুন, কি উত্তর? ধন্যবাদ অমিতাভ বাবু, যে আপনাদের মতো লোকদের জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছে এবং হিন্দুরা একত্রিত হয়েছে। আপনি যেভাবে আপনার বক্তৃতার মাধ্যমে হিন্দুদের অপমান করলেন, এরমভাবে করে যান। কারণ
এই চ্যানেলের মাধ্যমেই আমি দেখেছি যে আপনি শ্রী রামচন্দ্র, যার শুধু ভারতবর্ষ নয়, দাঁড়ান আপনার সময় বলুন প্লিজ, আপনি দূরে আছেন, আপনার সময় আমি বলিনি, আমি ঠান্ডা মাথায় শুনেছি, নোট ডাউন করেছি। আপনি বলবেন, অবশ্যই বলবেন। আপনি এই চ্যানেলের মাধ্যমে আপনি বলেছিলেন শ্রী রামচন্দ্রকে রামপাঠা বলেছিলেন এই চ্যানেলে। আপনি দেখুন এই চ্যানেলে অমিতাভ বাবু বলেছিলেন যখন বাংলাদেশে আন্দোলন শুরু হলো এটা ছাত্র আন্দোলন, তারপরে দেখা গেল ছাত্র আন্দোলন না মৌলবাদীদের আন্দোলন সেটা প্রকাশ পেল, এদের মুখোশ খুলে গেল। এই চ্যানেলের মাধ্যমে অমিতাভ কেন কাটাগায়ে নুনের চিটা লেগে গেল, দাঁড়ান না, আরো আছে, আরো কড়া নুন আছে, আপনার কড়া নুন আছে, আপনি শুধু দাঁড়ান। এত চিৎকার করে লাভ নেই, কি হচ্ছে কি হচ্ছে, কথা বলতে দিচ্ছে না, কি হলো ওষুধ দাও, এই ওষুধ দাও, অ্যাংজিওলাইটিস দাও অমিতাভ বাবুকে, অমিতাভ বাবুকে অ্যাংজিওলাইটিস দাও, কি হয়েছে দাদা? আরে একটু চুপ করুন না, শুনুন না, বলছি শুনে নি, একটু শুনে নি, মনিদার বক্তব্যটা একটু শুনুন। এত উত্তেজিত কেন উনি? আরে দাঁড়ান না, আপনি তো করলেন, আপনি তো শুরু করলো কে, মিমিক্রিটা শুরু করলো কে? আপনি শুরু করলেন আলোচনার শুরুতে, আপনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি পরের দিন থেকে সিএনএ বলবো পূর্ণাজেবাম পাঠিয়ে দিতে, পূর্ণাজেবাম পাঠিয়ে অমিতাভ বাবুকে বসাতে। এই চ্যানেলের মাধ্যমে অমিতাভ বাবুরা বলেছিলেন যে এসএফআই এর মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের আন্দোলন করা হয়েছিল, যে বাংলাদেশে নাকি ছাত্ররা আন্দোলন করছে। আজকে বাংলাদেশে কারা সাপোর্ট করেছে মৌলবাদীদের? আমি তসলিমা নাসরিনের কেসটা বললাম, এখানে অনেক হলো, এইখানে একদম গুগল সার্চলে এখনই পাবে। রেজ্জাক মোল্লা সিপিএম নেতা বলেছিল আগে আমি মোল্লা তারপরে আমি কমিউনিস্ট, আগে আমি মোল্লা, রেজ্জাক মোল্লা বলেছিল। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন? দম আছে, বুকে দম আছে রেজ্জাক মোল্লা মুসলিম নেতাদের এগেইনস্টে আপনার সরকার রাও থেকে শুরু করে অপমান করলেন একটা সিনেমার কথা তুলে। আজকে নাসা নিয়ে এত হইচই হয়, আজকে নাসা অমাবস্যা পূর্ণিমা যে টাইমিং বলে, জোয়ার ভাটার যে টাইমিং বলে, আমাদের কিন্তু ওই 25 টাকার পঞ্জিকাও সেই টাইমিংই বলে। তাহলে কি নাসার আগে কি পঞ্জিকা ছিল না? হিন্দু ধর্মের যে একটা জায়গা সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে না। প্লিজ, আপনি দেবব্রত দা বললেন অহিংসা পরম ধর্ম, আরে তার পরের লাইনটা বলুন, ধর্মহিংসা ততই বছর। একটা কেন, আমি কেন বারবার বলছি যে আজকে সিপিএম এর সময় রেজ্জাক মোল্লা যা করেছিল, আজকে তৃণমূলের মুসলমান নেতাটাও সেই করছে, তার কোনো বিরোধিতা হয়নি। কারণ আমরা যেন এই কারণে তো এই জন্য বিজেপির উত্থান, আর কোনো কারণ নেই। আপনারা বলবেন মৌলবাদের বিরুদ্ধে, তসলিমা নাসরিনকে আটকে দেবেন, অন্যদেরকে কিছু বলবেন না। এক কথায় বলুন বিজেপির উত্থান কেন, এক কথায়। এই যে অমিতাভ বাবুর মতো শিক্ষিত নেতাদের জন্য, যারা শুধুমাত্র ভোটের জন্য হিন্দুদেরকে দিনের পর দিন অপমান করে এসেছে। বিজেপির উত্থানের কারণ আপনার হাতের বাঁদিকে বসে আছে আপনার তৃণমূলের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজনীতিতে রাজ্যে ক্ষমতা পাননি ততদিন পর্যন্ত বিজেপি বাংলায় কোথাও ছিল না। আপনাদের জায়গা করে দেওয়া, আপনাদের রাজনীতির ময়দান তুলে দেওয়া, জলের জন্য নয়, এই চলবে জয় বর্গীজ জয় লয়কার জলাতঙ্ক আরো চলবে, চিন্তার কোনো কারণ নেই। আজকে তৃণমূলের বারবারন্ত, তৃণমূলের মুসলিম দোষণ, তার জন্য আপনারা দায়ী। আপনারা সেদিন যে রেজ্জাক মোল্লাকে দল থেকে বার করতেন, আপনারা যদি রেজ্জাক মোল্লাকে বলতেন না আগে মার্কসিজম, আগে কমিউনিজম, তারপরে মোল্লা, তুমি ক্ষমা চাও রেজ্জাক মোল্লা, তুমি ক্ষমা চাও, সেদিন আপনারা রেজ্জাক মোল্লাকে ক্ষমা চেতে বলেননি। সেই কারণে আজকে এরা জ্বালা করছে, জাতিসত্তার ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। আপনার কমিউনিজমের রাজনীতি করার ময়দান কংগ্রেসের দিকে ঘুরে যাচ্ছে অভিযোগটা। আমি একটু বিরত করবো দুজনকেই, আমি সুমনদার কাছে আসবো। জাতিসত্তার ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, সুমনদা এই অভিযোগ দীর্ঘদিন ধরে ওঠে আপনাদের বিরুদ্ধে, এবং আমি রিসেন্ট মানে এই ধরুন 1-2 দিনের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ খুব ভাইরাল হচ্ছে। আমি জানি না কোথা থেকে মেসেজগুলো আসছে বা কারা বানাচ্ছে, যদিও এর কোনো সত্যতা আমরা যাচাই করিনি এবং স্বীকারও করছি না, তবু আমি বলছি যে যদি এই প্রচারগুলো চলতে থাকে তাহলে সেটা আপনাদের মানে কংগ্রেসের বিরুদ্ধে সার্বিকভাবে কতটা এফেক্টিভ হতে পারে।
মেসেজে যেগুলো বলা হচ্ছে যে কংগ্রেস শাসনে পাকিস্তান গঠিত হয়েছিল, বাংলাদেশ হয়ে গেল কংগ্রেসের শাসনে, 370 বলবৎ হলো কংগ্রেস শাসনে, সংখ্যালঘু বিল এলো কংগ্রেস শাসনে, মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠিত হয়েছিল কংগ্রেস শাসনে, সংখ্যালঘু মন্ত্রক গঠিত হয়েছিল কংগ্রেস শাসনে এবং সংখ্যালঘু বিশ্ববিদ্যালয় হয়ে গেল কংগ্রেস শাসনে। এবং সেকুলারিজম কথাটাও যোগ হয়েছিল কংগ্রেস একটু শাসনে। একটু একটু সুমনদার বক্তব্য নিন। সত্যি এইটা হচ্ছে ওদের সবচেয়ে বড় সমস্যা, যে সেকুলারিজম শব্দটা কেন যোগ হলো। বিষয়টা কি জানো তো, ওই চীনের দুঃখ ওয়াং হো, বাংলার দুঃখ দিদি, আর ভারতবর্ষের দুঃখ মোদি, এটা অচিরেই মানুষ বুঝতে পারবে। আমি একটা কথা বলি, কি কারণে, কিভাবে, কি প্রেক্ষিতে দেশভাগ হয়েছিল আজকে 2025 সালে, যখন আর 1 বছর মাত্র বাকি বিধানসভা নির্বাচনের, সেই আলোচনা করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। বরং আমরা একটা প্রশ্ন, একটা আবেদন করতে পারি মাননীয় আদালতের কাছে, ঠিক আরজিকর কাণ্ডে যেমন সুপ্রিম কোর্ট সদপ্রণোদিত মামলা করেছিল, শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের ক্ষেত্রে মাননীয় হাইকোর্ট সদপ্রণোদিত মামলা করলে ভালো হয়। শুধু আমরা রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষরা এফআইআর করব, প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না, সেটা ঠিক নয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে, একটা জিনিস ট্রেন্ড লক্ষ্য করে দেখবে, তৃণমূল থেকে যারাই বিজেপিতে যায়, এক তো হচ্ছে বিজেপির সেটআপের মধ্যে খাপ খাওয়াতে পারে না, অস্তিত্ব সংকটে ভোগে, এবং অস্তিত্ব সংকটে ভুগতে ভুগতে নিজেকে প্রাসঙ্গিক করার জন্যে এই কথাগুলো বলে, যেগুলো সংবিধান বিরোধী, ধর্ম নিরপেক্ষতা বিরোধী, বেসিক যে ফ্যাব্রিক আছে আমাদের কনস্টিটিউশনের তার বিরোধী। সেই কথাগুলোই হুমায়ুন কবিরও বলছে। আমি হুমায়ুন কবিরকে বাদ দিচ্ছি না, কিন্তু মণিকাঞ্চন হয়তো বলতে পারে যে শুধু কেন শুভেন্দু অধিকারীকে নিয়ে বলা হবে। এটা কি জানো তো, এটা খুব প্ল্যান্ড মেরুকরণের রাজনীতি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। এবং এই কথাটা মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সংবাদ মাধ্যমকেও গতকাল বলেছেন। একটা প্ল্যান্ড মেরুকরণ চলছে, ওদিকে সুর চড়াবে, মেরুকরণ চলছে সুমনদা, আপনি যেটা বলছেন আমি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়কে বলছে তোমরা বাঁচবে না, আমি তোমাদের মাসিহা, এই করে মুসলিম এবং হিন্দুদের আলাদা করে দাও, বিভক্ত করে দাও, যাতে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো মাথা তুলে দাঁড়াতে না পারে, মানুষকে ধর্মের আফিং খাইয়ে দাও। আপনাকে কি উত্তর দেব? উত্তর তো আপনাদের মানুষ দিচ্ছে, বারে বারে ঘাড় ধাক্কা দিচ্ছে, বারে বারে ঘাড় ধাক্কা দিচ্ছে। শুনুন, আরে মানুষ তো মানুষের, এই তো, আরে একটাই কথা, এটাই তো আবার কি বারে বারে তো, আরে শুনলে তো এবার তো আবার একটা শূন্য পাবেন, আবার একটা শূন্য পাবেন। আপনারা কত ভুল করবেন, আবার কত ভুল করবেন। একবার তো ভুল করেছেন, মেনে নিন না। আমাদের ভুল আমরা বুঝে নেব, মানুষ তো বুঝেছে, মানুষের কাছে জবাব দিন না, দরকার নেই। এক মিনিট দেবব্রত দা, এক মিনিট। সুমনদা, এই যে ধরুন হুমায়ুন কবির এক ধরনের তাস খেলছেন, অভিযোগ, শুভেন্দু অধিকারী আরেক রকম তাস খেলছেন, অভিযোগ, এর মাঝখানে বাম কংগ্রেস তো হারিয়ে যাচ্ছে। এই খেলাটা খেলেই যদি টিকে থাকতে হয়, তাহলে সেই খেলাটা কি আপনারা খেলবেন ভবিষ্যতে? সাময়িক ডিফিট থাকে যে কোনো লড়াইতে, আর যখন না সাময়িক ডিফিট যে কোনো লড়াইতে থাকে, আপস অ্যান্ড ডাউনস যে কোনো লড়াইতে থাকে। তার মানে যে বিষ ছড়াচ্ছে তৃণমূল এবং বিজেপি দুজনেই, যে বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে কি লড়াইটা আমরা ছেড়ে দেবো? ডেফিনেটলি করবেন, তাদের বিরুদ্ধে লড়াই থাকবে। আরে ওর ওই শূন্যের গল্প বেশি দিন চলবে না, সেই পয়েন্টগুলো যখন এই শূন্যের গল্প বেশি দিন চলবে না। উপায় আমাদের ক্ষমতা দরকার, কি করব? আমাদের হাত ধরে। ও তোমরা কি ভারত সেবাশ্রম সংঘ চালাচ্ছ? এখন অনুধাবন হলো মাননীয়, না সে তো আপনারা, আচ্ছা আমাদের ক্ষমতার দরকার, আপনারা কংগ্রেসের হাত ধরছেন, তখন তো কংগ্রেস ছাড়া গতি নেই। না, কংগ্রেস ছাড়া গতি নেই। দেবব্রত দা, এটা আপনি কি বললেন? এটা কি বললেন আপনি? বলছেন না, আমি আসছি অমিতাভ দা। তুই ভাই ঝগড়া করছিস, আমার কাঞ্জিলাল্লাহকেও বলছি, আমার একটা জিনিস শুনে খুব ভালো লাগলো, তৃণমূলের প্রতিনিধি এখানে বলছেন আমাদের ক্ষমতার দরকার, আর বাংলাতে বসে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের মতন এনজিও চালাবে বলে বারবার ভোটের রাস্তায় যাচ্ছে, বারবার
প্রকল্প অ্যানাউন্স করছে, বারবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াচ্ছে শুধু দান করবে বলে। উনি দানে মমতা ব্যানার্জি এনজিও চালাচ্ছে, আর আমাদের ক্ষমতার দরকার। নির্লজ্জ, বেহায়া, বেশরম। আরে আপনাদের অক্সফোর্ডে বক্তব্য রাখতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটু অক্সফোর্ডের গল্পটা বলবো, একটু অক্সফোর্ডের গল্পটা বলবো। শুনতে চাই একটু বলবো, একটু অক্সফোর্ড বলবো, একটু অক্সফোর্ড বলবো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, দেবব্রত বাবু, অক্সফোর্ডে কি হয়েছে? উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছেন, কফি হাউসে। বিশ্ববিদ্যালয়। কোথায় আছে? এই গপ্পটা, এই যে আপনাদের public খিল্লি বলে না, তো মানুষ নাই, আপনারা মমতা ব্যানার্জি খিল্লি করেন। ভোট বাক্সে তো খিল্লি জবাব পায়, তাতে কি অসুবিধা হয়েছে? প্রতিটা নির্বাচন আছে, শূন্য হ্যাট্রিক করেন, এবারে 4 শূন্য পাবেন, অসুবিধা কি আছে? আপনি পুরো গল্পটা জানেন না। জানতে চাই তো, মানুষ জানতে চায়। অক্সফোর্ডের আমন্ত্রণে যাচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন বক্তাদের ডাকেন, সেই বক্তাদের বক্তব্য শুনতে উচ্চ দরে টিকিট কেটে ওই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনকে টাকাটা ডোনেট করা একটা প্রকল্প। যেমন টেড বলে একটি বক্তৃতা সিরিজ হয়, তেমনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের একটি সভা, পৃথিবীতে পরিচিত বিখ্যাত মানুষদের ডাকেন তাদের কথা শুনবার জন্য। কোনো বিশ্ববিদ্যালয় এটি নয়, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংস্থাদের একটি সংস্থা তাকে ডেকেছে এবং সেই বক্তৃতার জন্য মানে যে টিকিট রেখেছে সেটা বহুমূল্য টিকিট, সেই টিকিটের চাঁদা তারা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের ফান্ডে কন্ট্রিবিউট করবে। এই হচ্ছে মূল গল্প। আপনারা বাজারে ছেড়েছেন, বিশ্ববিদ্যালয় ডেকেছে তাকে বক্তৃতা দিতে। আপনারাও শুরু করুন না। আপনাদের narrative। সেলিম সাহেবকে পাঠিয়ে দিন না, কোনো আপত্তি নেই তো, এই যে ঠিক না, দেখুন না একটু। ইউনেস্কো আরে নাকি এত কষ্ট পেয়েছিল, কেন? এত কষ্ট শেষ কেন? পর্যন্ত কোথায় দাঁড়ালো? এখন- ইউনেস্কো এখন- স্টেটমেন্ট দিয়েছিল। শুনুন, এখন দেবব্রত বাবু, এই সব নয়, অন্য বলুন, অন্য কথা বলুন। একটু আগে যা যা বলছিলেন সেইগুলো বলুন। বরং এই অক্সফোর্ড বলে একটা মারাত্মক ভুল করে ফেলেছেন, কারণ সবাই এখানে বারে করেন না। আপনারা লক্ষ্মীর ভান্ডারকে দান বলেন, ভিক্ষা বলেন, সেটা নিয়ে পরে বলেন না 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 ভুল বলেছি, আমরা নাক পাত দিচ্ছি, আমরা নাক পাত দিচ্ছি, সেটাই বলেন তো। এমন এর আগে ইলন মাস্ককে শুরু করে আর তৃতীয় বিশ্বের অনেক ছোট বড় নেতাদেরও তারা ডেকেছিলেন। ঠিক আছে। এই নতুন কিছু নয়। এখন তো কি আছে, মানুষ বন্ধু হয়েছে, কি আছে? আচ্ছা, মনিদা একদম এক লাইন। হ্যাঁ, নাইলে অমিতাভ বাবুকে সাপোর্ট করে বলছি যে এই যে টিকিট বিক্রির কথা বললেন, তদন্ত করলে আজ থেকে 1 বছর পর দেখবেন এই টিকিট বিক্রিতে কাট মানি, ব্ল্যাক মানিগুলো হোয়াইট করে বিদেশে পাঠিয়েছে। এটাও হবে, এটাও হবে। চোরদের প্রতিনিধির এত বড় কথা বলা যায় না। চোরদের প্রতিনিধির এত বড় কথা পিএম কে এর কথা বলছেন কেন? আরে চোর, আরে আজকে সময় নেই, please। আজকে আর সময় নেই, শেষ করব অনুষ্ঠান। দেখুন, বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, আমরা প্রত্যেকে চাই। প্রত্যেককে ধন্যবাদ জানাবো।